আসসালামু আলাইকুম। আমরা মুক্তিযুদ্ধ সংক্রান্ত কিছু ইনফরমেশন জানবো। তার মধ্যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, মুক্তিযুদ্ধের প্রথম নারী ও সর্বশেষ শহীদ, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নাই, সেহেতু আওয়ামী লীগের রিলেটেড যে ইনফরমেশন গুলো ছিল অথবা বঙ্গবন্ধু রিলেটেড যে ইনফরমেশন গুলো ছিল, এগুলো আমাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। সো নিউট্রাল যে কোশ্চেন গুলো আছে, যেমন সেক্টর, তারপরে হইলো এই যে শহীদ সংক্রান্ত তথ্য, বীরশ্রেষ্ঠ সংক্রান্ত তথ্য, তারপরে সাহিত্যকর্ম বা স্থাপত্য, এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। সো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে মুক্তিযুদ্ধের প্রথম নারী ও সর্বশেষ শহীদ নিয়ে কথা বলা হয়েছে। তো চলো আমরা দেখি। প্রথমত, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, এই কোশ্চেনটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউজিং এন্ড এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আমি এটা বলে দেবো তোমাদের কখন কোনটা তোমরা আনসার করবা। বাকি যে দুইটা রয়েছে, এই দুইটা আমাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় তেমন একটা আসে না, বাট আমরা এই সম্পর্কে জানবো, আমাদের জানতে হবে তো, তাই না? আমরা আমাদের হিস্ট্রি সংক্রান্ত তথ্যই জানি না ভালোভাবে। তো দেখো, মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ এবং মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ, আমি সর্বশেষ থেকে শুরু করি তাহলে। ওকে, দেখো, মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হইল তসলিম। ইনি মারা গিয়েছে কবে? মারা গিয়েছে বলতে অ্যাকচুয়ালি 16ই ডিসেম্বর, যখন আমরা বিজয় পালন করতেছি, উদযাপন করতেছি, যেই সময়টাতে আমরা, সেই সময় তসলিমের বাবা ওই যে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে বরণ করে নেওয়ার জন্য টিরাক সাজানো বা অনেক কিছু করা, এরকম আরো করে থাকে না? তো তার বাবা এই আয়োজনগুলো করতেছিল, বাট সে আসলে জানতো না যে তার ছেলে বেঁচে নেই। তো এই সবগুলো কার্যক্রম করা হয়। পরবর্তীতে 16ই ডিসেম্বর তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে আসে না। পরবর্তীতে 17ই ডিসেম্বর তার লাশ খুঁজে পাওয়া যায়। এন্ড তোমার মনে হইতে পারে যে 16ই ডিসেম্বর তো সবকিছু শেষ হয়েছে, বাট এটা কিন্তু না। 16ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করলেও অনেক জায়গাতে তারা তাদের শক্তি বিরাজমান ছিল। এখানে তারা পাকিস্তানি বাহিনী হইতে পারে, আসামস হইতে পারে। অর্থাৎ কথাটা হইলো যে ভাই, বাঙালি যে জয়টা করছে, এই অঞ্চলটা যে জয় করা, অধিকারী না, এটা একটু সময় লাগছে। আমি যদি খুলনার কথা বলি, খুলনা কিন্তু 17ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। খুলনার কথা যদি বলি আমি স্পেশালি, খুলনা কিন্তু 17ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। ভাই 17ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, হ্যাঁ 17ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। 17ই ডিসেম্বরে বাঙালি বা বাংলাদেশি যারা ছিল, তারা এই অঞ্চলটা অধিকারে পায় এবং তাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল বিপরীত পক্ষের সাথে। সো তোমরা এটা মনে করবা না যে 16ই ডিসেম্বরে আমাদের সব যুদ্ধ শেষ হয়ে গেছে, না। এরপরেও ঢাকায় আরো কিছুদিন পর্যন্ত যুদ্ধ চলমান ছিল। তো এই হইলো ব্যাপার। অনেকেই মনে করে যে 17ই ডিসেম্বর কেন, এটা মনে হয় ভুল, বাট ভুল না। তার লাস্টটা 17ই ডিসেম্বর খুঁজে পাওয়া যায়। আর একটা ইনফরমেশন থেকে জানা যায় যে তিনি যখন ব্যাক করতেছিল তখন নৌকাডুবিতে মারা যায়। এটা একটা ইনফরমেশন রয়েছে, আমি জানি না তুমি কোনটা পড়েছো, বাট হিস্টোরিক্যাল ইনফরমেশন গুলো এরকম, বিভিন্ন সোর্স অনুযায়ী বিভিন্ন তথ্য আমরা পাই। এখনো তো মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা ভালোভাবে জানি না, কোনো বই থেকে ভালোভাবে জানতে পারি না। ওকে, তো এটা আমাদের ক্লিয়ার। মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ কে? কবি মেহেরুন্নেসা বানু। দেখো তারিখটা কত? তারিখটা হইলো 27 মার্চ 1971। এর আগে 23 মার্চ কি ছিল? 23 মার্চ ছিল পাকিস্তান দিবস। 23 মার্চ কি ছিল? 23 মার্চ ছিল পাকিস্তান দিবস। অর্থাৎ এই পাকিস্তান দিবসে কি করা হবে? পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32-এ কি করলো? মানচিত্র খচিত জাতীয় পতাকা, যেটা 2 মার্চে প্রথম উত্তোলন করা হয়েছিল, সেই জাতীয় পতাকাটা কি করা হইলো? মানচিত্র খচিত জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা উত্তোলন করা হইলো 23 মার্চ ধানমন্ডি 32-এ। বঙ্গবন্ধু এটা উত্তোলন করছে, বঙ্গবন্ধুকে তো সবাই সেই সময় অনুসরণ করতেছে। সো বঙ্গবন্ধু যেহেতু উত্তোলন করেছে, তাহলে আমাদের সবাইকে উত্তোলন করতে হবে। উত্তোলন করতে হবে। বঙ্গবন্ধুর দেখা দেখি 23 মার্চে পুরো বাংলায় একযোগে জাতীয় পতাকা কি করা হয়? উত্তোলন করা হয়। এন্ড এই দিনে কবি মেহেরুন্নেসা বানু ইনিও তার বাড়িতে কি করেছিল? জাতীয় পতাকা উত্তোলন করেছিল। এন্ড উনি অনেকটাই বিখ্যাত মানুষ ছিল, একজন কবি মানুষ। তো এই খবরটা দ্রুত ছড়িয়ে যায়। আর শামস আল বদর, এই যে লোক যারা ছিল আর কি, তারা কি করছে? তারা পাকিস্তানি বাহিনীদের খোঁজ দেয় এবং তাকে তুলে নিয়ে যেয়ে হত্যা করা হয়। ওকে, এই দুইটা আমাদের ক্লিয়ার। এখন আমরা যেটা আলোচনা করবো, এটা হলো মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কোনটা ভাই? আমরা অনেক সময় দেখি শঙ্কু সমজদার, অনেক সময় দেখি ফারুক ইকবাল। ভাই কোনটা এখানে সঠিক হবে? তারিখটা কিন্তু সেম,
তারিখটা কি সেম, 3 মার্চ 1971। একটু খেয়াল করো তো 2 মার্চ 3 মার্চে কি হয়েছে, 2 মার্চ 3 মার্চে কি হয়েছে, 3 মার্চে সারা বাংলায় অসহযোগ আন্দোলনের ডাক দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা বাংলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। আর ঢাকায় অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায় 2 মার্চে, পুরো বাংলায় শুরু হয়ে যায় কবে, 3 মার্চে। অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে শঙ্কু সমজদার মারা যায়, কবে মারা যায়, 3 মার্চ 1971। তাহলে ভাই ফারুক ইকবালের সাথে সম্পর্ক কেন এটা, শঙ্কু সমজদার হইল রংপুরের, শঙ্কু সমজদার কোথাকার, শঙ্কু সমজদার রংপুর, আর ফারুক ইকবাল হইল ঢাকা, ফারুক ইকবাল মারা যায় সকালে, ফারুক ইকবাল মারা যায় বিকালে, আর শঙ্কু সমজদার মারা যায় কখন, সকালে। শঙ্কু সমজদার সকালে মারা গিয়েছে, আর ফারুক ইকবাল মারা গিয়েছে কখন, ফারুক ইকবাল মারা গিয়েছে বিকেলে। তাহলে সেই হিসেবে প্রথম শঙ্কু সমজদার না, কিন্তু এই যে ফারুক ইকবালের যে সমাধি রয়েছে সেখানে লেখা ছিল যে প্রথম শহীদ, প্রথম। এন্ড রংপুর তো অনেক দূরে, তাই না, ঢাকারটাই তো বেশি আলোচিত হয়, সেই সময় তো এত যোগাযোগ মাধ্যম ছিল না, তাই না, এই জন্য সকলে প্রথম এটাই স্বীকার করে নেয় যে ফারুক ইকবাল। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে শঙ্কু সমজদারকেই প্রথম শহীদ হিসেবে তারা স্বীকৃতি দান করেছে। শঙ্কু সমজদার, তার পরিবারের অবস্থা খুবই খারাপ, লোকজন খোঁজও নেয় নাই। এই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করতো, জাস্ট শুধু শেখ মুজিবকেই তারা অ্যাপ্রিসিয়েট করে গেছে, বাকিদের তেমন একটা গুরুত্বই দেয় না। এটা আসলে অনেক বড় দুঃখজনক একটা ব্যাপার ছিল। এই শঙ্কু সমজদারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে কাহিনীটা আমাদের ক্লিয়ার, তাই না? এখন তোমাকে যদি কেউ বলে যে মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে, শঙ্কু সমজদার অপশন নেই, তাহলে কি তুমি দাগাবা না? অবশ্যই দাগাবা, ফারুক ইকবাল দাগাবা। যখন দেখতেছো ফারুক ইকবালও আছে, শঙ্কু সমজদার আছে, তখন কাকে দাগাবা? তখন শঙ্কু সমজদারকে দাগাবা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আজকের পরে থেকে এটা আর কখনোই ঝামেলার মধ্যে যাবে না, একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর আমাদের আলটিমেট সাজেশন যে বইটা আছে না, আলটিমেট সাজেশন এই বিষয়গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করা আছে। এটা তোমরা রকমারিতে পাবা, ওখান থেকে নিয়ে নিতে পারবা। ওকে, আমরা নেক্সটে যাই। চলো, নেক্সট আমাদের কয়েকটা কোর্স লঞ্চ করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্স, সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স। এই দুটো কোর্সে ভর্তি হলে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে সবগুলোর ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। তারপরে আছে আমাদের চবি কোর্স, ইংলিশ কোর্স। এই কোর্সগুলোতে ভর্তি হইলে তোমরা পেয়ে যাচ্ছ এই যে তিনটা, দেখছো কি মোটা 3টা বই, মানে অনেক মোটা, কিন্তু এগুলো অনেক সুন্দর তোমাদেরকে বই দেওয়া হচ্ছে। এটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। অন্যান্য কোচিং এ দেখবা যে বই নেওয়ার জন্য তোমাকে আলাদা পেমেন্ট করতে হয়, বাট এরকম কোনো এখানে কিছু করতে হবে না। ডিরেক্ট তোমরা ভর্তি হয়ে যাও, তাহলে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে এগুলোর আরো ডিটেলস বলা আছে, ওখান থেকে দেখে নিও। ডিসিইউ এক্সাম এন্ড অক্সিন পিডিএফ রয়েছে, কোর্স রয়েছে, ওটাতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো ডিরেক্ট। ওকে, চলো আমি একটু এই নাম্বারটা নিয়ে কথা বলি। আপাতত নতুন যারা ভিডিওটা দেখতেছো এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারে নক দিয়ে তুমি অ্যাডমিশন রিলেটেড ইংলিশে 10টা ফ্রি বেসিক ক্লাস নিতে পারবা, তারপর আমাদের সম্পর্কে জানতে পারবা, অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেমে যোগাযোগ করতে পারবা, আমাদের প্ল্যাটফর্মে নতুন কোর্স আসতেছে কিনা, হ্যান ত্যান যাবতীয় বিষয় বা ভর্তি সংক্রান্ত সকল তথ্য নাম্বার থেকে জেনে নিতে পারবা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।